বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না। ডিটেক্ট, ডিটেইল, ডিপোর্ট। গত কিছুদিন হলো ভারতের কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, আর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কিভাবে হয়েছেন, ভোট চুরি করে নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, সেটা তাদের নিতান্তই নিজেদের ব্যাপার। কি বলে তৃণমূলে ভোট দিচ্ছে, বিজেপিতে পড়ছে, এ নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। কিন্তু রিসেন্টলি তার কয়েকটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে ডিপোর্ট করার কথা বলছেন, কাঁটাতারের বেড়া দিয়ে গাজার মতো সবক শেখানোর কথা বলছেন। सबक सिखाना चाहिए, जैसे इजराइल सिखाया गाजा में, सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाए। কিন্তু এই যে বাংলাদেশ ভারত বর্ডার নিয়ে কিংবা বাংলাদেশিদের নিয়ে এত কথা হচ্ছে, কেন হচ্ছে? ভারত তো বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, তাই না? ভারত যদি আমাদের বন্ধুই হয়, তাহলে সীমান্তে কেন এই চরম নির্মমতা? এই যে অবৈধ পুশব্যাকের ঘটনা ঘটছে, এর সমাধানই বাকি। চলুন জানার চেষ্টা করি। ये कह रहे कि तुम बांग्लादेशी हो, लेकिन हम बांग्लादेशी नहीं है, हम वेस्ट बंगाल मालदा से हैं। रूम पे मैं खाना खाने था, उस टाइम में वो मेरे को उठाया था। मेरे पास आधार कार्ड था, पैन कार्ड था, सब कुछ आईडी था, लेकिन छोड़ा नहीं, किसी का बात नहीं मानता है। हम लोग क्या गरीब बांधा है और हम लोग क्या बांग्ला में बात करते हैं इसलिए बांग्लादेशी है क्या? हम लोग बांग्ला में नहीं बात कर सकते हैं क्या? প্রতিনিয়তই ভারতের বাসিন্দাদের শুধুমাত্র সন্দেহের বশে এরকম অবৈধভাবে পুশিন করা হচ্ছে বাংলাদেশে। কিন্তু কেন? 2025 সালের এপ্রিলে ভারতের পেহেলগাম সন্ত্রাসী হামলার পরে নরেন্দ্র মোদী সরকার কট্টর অভিবাসন নীতি গ্রহণ করে। মে মাসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেয় 30 দিনের মধ্যে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের পরিচয় যাচাই করতে হবে। এই নির্দেশের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্য, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, আসাম থেকে ব্যাপক হারে সন্দেহভাজন বাংলাদেশে আটক করে ট্রেন ও সড়ক পথে পূর্বের রাজ্যগুলিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়। 7ই মে 123 জনকে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। এরপর 9 মে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 78 জনকে অন্ধকারে নামিয়ে দেওয়া হয় চোখ বাঁধা অবস্থায়। 14ই মে সিলেটের মৌলভীবাজার সীমান্তে একই দিনে ঠেলে দেওয়া হয় 60 জনকে। মাত্র 2 সপ্তাহে প্রায় 340 জন মানুষকে সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবির পরিসংখ্যান অনুযায়ী যাদের ধরা হয়েছে তারা কেবলমাত্র বাংলাদেশি নয়। এই ঘটনা 3টি ভিন্ন ক্যাটাগরির মানুষের উপর জোরপূর্বক চাপানো হয়েছে। প্রথমত, বাংলাদেশি নাগরিক, যারা বছরের পর বছর ধরে ভারতে বৈধ বা অবৈধভাবে কাজ করছিলেন। দ্বিতীয়ত, ইউএনএইচসিআর নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী, যারা মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এবং তৃতীয়ত, ভারতীয় নাগরিক, যাদের ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রকাশ্যে বলেছেন, ভারত থেকে পুশ ইন হওয়া অনেক শিশুরা ভারতে জন্মেছিল এবং তাদের কাছে ভারতীয় নথিপত্র ছিল, যা পুশ ইনের সময় জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে। আর ঘটনাটি এখানেই সবথেকে গুরুতর রূপ নেয় যখন প্রমাণ হয় যে পুশ ইন হওয়া মানুষদের মধ্যে সত্যিকারের ভারতীয় নাগরিকও ছিল। মেহবুব শেখ ভগবানগোলা, নাজিমুদ্দিন মণ্ডল হরিহরপাড়া, মিনারুল শেখ বেলাডাঙ্গা ও মোস্তফা কামাল শেখ 5 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা, যাদের ভুলবশত বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভারতীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফ, বিজিবি ফ্ল্যাগ মিটিং করে তাদের ফিরিয়ে নেওয়া হয়। ফোর্টিভস রাইটস নামে এক সংস্থা মে-জুলাই 2025-এ 16 জনের সাক্ষাৎকার নিয়েছে, যাদের মধ্যে আসাম ও গুজরাটের মুসলিম বাসিন্দা, ভারতের নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী এবং আটককৃতদের পরিবার রয়েছে। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী বিএসএফ তাদের নো ম্যানস ল্যান্ডে দাঁড় করিয়ে রাবার বুলেট ছুঁড়েছিল, শুধুমাত্র তাদেরকে এপারে ঠেলে দেওয়ার জন্য। তিনি একজন আসামের মুসলিম বাসিন্দা, যার পরিবার কমপক্ষে 1 শতাব্দী ধরে সেখানে বসবাস করছে। এরকম অহরহ উদাহরণ রয়েছে। এখানে আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে ইউএনএইচসিআর নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি।
এরা মিয়ানমারে গণহত্যার শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারা বাংলাদেশেও নয়, তবুও তাদেরকে বাংলাদেশে কেন ঠেলে দেওয়া হচ্ছে? বাংলাদেশ ইতোমধ্যেই 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে কক্সবাজারে। ভারত এই শরণার্থীদের কোনো আইনি স্বীকৃতি না দিয়ে কেন বাংলাদেশের উপর আরও চাপ সৃষ্টি করছে? দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী ভুক্তভোগীরা জানান, জোরপূর্বক তাদের বস্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তারপর গুজরাট থেকে চোখ বেঁধে বিমানে করে তাদের একটা অজ্ঞাত ঠিকানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের জাহাজে করে বাংলাদেশের সুন্দরবনের একটি স্থানে নিয়ে যায়। জাহাজে থাকাকালীন তাদের উপর ফিজিক্যাল টর্চার করা হয়, এমনকি তাদের খেতে পর্যন্ত দেওয়া হয় না। পুরো যাত্রায় তারা জানতেনও না যে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র 2025-এর মে থেকে জানুয়ারি 2026-এর মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে 2479 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে, যার মধ্যে বিজিবি 120 জনকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছে। 2019 সালে আসামে এনআরসি প্রকাশিত হয়। এই তালিকায় প্রায় 20 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, যাদের একটা বড় অংশ বাংলা ভাষাভাষী মুসলিম। অনেকেই ছিলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাসকারী পরিবারের সদস্য। 2026 সালে এসে বিজিবির নির্বাচনী প্রচারণা চলাকালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে প্রায় 90 লক্ষ ভোটার বাদ পড়েন, যার 1/3 মুসলিম। আর ভারতের দাবি তারা সবাই বাংলাদেশি ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস। ব্যাপারটা হাস্যকর না? বিএসএফের প্রাণঘাতী এসব সীমান্ত কার্যকলাপ, যার মধ্যে পুশিন অভিযান এবং এক্সেসিভ ইউজ অফ ফোর্স, আন্তর্জাতিক মানবিক আইন IHL এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন IHRL দুটোই লঙ্ঘন করে। বিএসএফ কোনো রকম যাচাইকরণ, আইনি প্রতিকার বা পদ্ধতি ছাড়াই যারাই বাংলা বলছে তাদেরকেই ধরে ধরে বহিষ্কার করে আসছে, তা হোক সে ভারতীয় নাগরিক কিংবা শরণার্থী। এই ধরনের সম্মিলিত বহিষ্কার আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি ICCPR এর 13 নং ধারা এবং সকল অভিবাসী ও শ্রমিক তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের 22-এর 1 নং ধারায় বিধিবদ্ধ আইনের ডিরেক্ট ভায়োলেশন করছে। বাংলাদেশ 9 মে 2025-এ ভারতকে একটি ডিপ্লোম্যাটিক নোট পাঠায়, যেখানে এই ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, এই পুশ ইন জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং জনমনে একটি নেগেটিভ ধারণা তৈরি করছে। আর এতে আরও উল্লেখ করা হয় যে এই পুশ ইন 1975 সালের জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস, 2011 সালের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান GES বিজিবি বিএসএফ ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠকে হওয়া চুক্তিগুলো লঙ্ঘন করছে। বাংলাদেশ এও জানিয়েছে যে যথাযথ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত যে কোনো ব্যক্তিকে বাংলাদেশ ফেরত নিতে ইচ্ছুক। ঢাকা থেকে পরপর 4 বার ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে, কিন্তু খোদ ভারতের পক্ষ থেকে কোনো প্রকার সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। আরও উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক প্রচার করা সত্ত্বেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে মূলত উপেক্ষাই করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ভারতের পক্ষ থেকেও কিছু শক্তিশালী যুক্তি রয়েছে। ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তথ্য অনুযায়ী 2014 সাল থেকে নভেম্বর 2025 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে 8632টি অনুপ্রবেশের ঘটনায় 21407 জন গ্রেপ্তার হয়েছে। তাছাড়া 2024 সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা অবশ্যই ভারত সরকারের উদ্বেগের কারণ। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি বলেছেন, 2860টি জাতীয়তা যাচাইকরণের কেস বাংলাদেশের কাছে পেন্ডিং। কোনো কেস 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত। অর্থাৎ ভারতের বক্তব্য হলো, বাংলাদেশ তাদের নাগরিকদের দ্রুত শনাক্ত করে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ করলে এই সংকট অনেকটাই কমে আসবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা 1950 সালের ইমিগ্রেন্টস অ্যাক্ট উল্লেখ করে পুশব্যাকের আইনি ভিত্তি দাবি করেছেন। এই আইন নাকি জেলা প্রশাসকদের অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কারের ক্ষমতা দেয়, কিন্তু সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস এর আইনি বিশ্লেষণে স্পষ্টভাবে বলা হয়েছে, 1950 সালের IEAA ফ্রেমওয়ার্ক বাইপাস করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসকে ফরেইনার্স ট্রাইব্যুনালে প্রতিষ্ঠিত কোয়াজি জুডিশিয়াল ফ্রেমওয়ার্ক বাইপাস করে সার সংক্ষিপ্ত বহিষ্কারের ক্ষমতা দেয় না।
সুপ্রিম কোর্টের রায়ও এই ব্যাখ্যাকে সমর্থন করে না। হ্যাঁ, হতে পারে আইনি প্রক্রিয়া কঠিন, সেটা সংস্কার করুন, কিন্তু মৌলিক আইনি অধিকার বাতিল করে মানুষকে রাস্তায় ফেলে দেওয়া কোনো সমাধান নয়। বাস্তবতা হলো বাংলাদেশ ভারত সীমান্তে উভয় দিক থেকেই আনুষ্ঠানিকভাবে মানুষের যাতায়াত দীর্ঘদিন ধরে চলে আসছে। অর্থনৈতিক কারণে বাংলাদেশের অনেক নাগরিক ভারতে অভিবাসী হয়েছেন, কেউ নিয়মিত পথে, কেউ বা অনিয়মিতভাবে। তবে বাংলাদেশি সরকার সর্বদাই বলে এসেছে, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে থেকে থাকেন তাহলে তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রতিষ্ঠিত বাইল্যাটারাল প্রোটোকল অনুসরণ করতে হবে। আনুষ্ঠানিক যাচাই, ফ্ল্যাগ মিটিং এবং মর্যাদার সাথে হস্তান্তর, এটাই হচ্ছে প্রচলিত পদ্ধতি। পুশ ইন বা পুশ ব্যাক যে শব্দই ব্যবহার করা হোক না কেন, মানুষকে পণ্যের মতো সীমান্ত পার করিয়ে দেওয়া কোনো নীতি হতে পারে না। দুইটি প্রতিবেশী রাষ্ট্রের যারা একসময় মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, তাদের সম্পর্ক আইন, মানবিকতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে করা উচিত। এই ডকুমেন্টারি কে সঠিক বা কে ভুল সেটা দেখানোর জন্য বানানো হয়নি। এখানে কেবলমাত্র কিছু ফ্যাক্ট তুলে ধরা হয়েছে, যা নিয়ে কেউ কথা বলছে না। কারণ গণতন্ত্রে সত্যিকারের নীতি নির্ধারণের জন্য দরকার একটা সচেতন জনগোষ্ঠী, যারা জানে কি ঘটছে এবং কেন ঘটছে।